লাল ফোনটা দাও আমার। সবাইকে এসছে, আমাকে দেখতে পাচ্ছে? আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম and very good evening. I'm Dr. Marufa Haq, Assistant Professor and Head, Department of Prosthodontics, Dental Unit, Kumudin Women's Medical College and Hospital. I'm completed my MS from BSMU and I passed from here at February 2019. আচ্ছা, আমি যেটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে প্রোস্টোডন্টিক্স, একটা খটোমটো সাবজেক্ট, তাই না? একটা সবাই বলে প্রোস্টোড খুব কঠিন। আমরা আজকে জাস্ট খালি শুরু করব গল্প করে, গল্পের তালে আমরা শুরু করব প্রোস্টোডন্টিক্সটা। এটা সবাই বলে অনেক কঠিন, আমরা চেষ্টা করব খুব ইজি করার জন্য। আমি নিজের সম্পর্কে একটু বলে নেই। ওয়ালাইকুম আসসালাম শশী। আমি তোমাদেরকে একটু বলে নিই আমার নিজের সম্পর্কে। আমি পাইনিয়ার ডেন্টাল কলেজ থেকে 2002-এ পাশ করেছি। করার পরে আমি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে 10 বছর ওখানে ছিলাম অ্যাজ এ লেকচারার অফ ডিপার্টমেন্ট অফ ওরাল সার্জারি। দেন আমি 2014-তে আমি জয়েন করেছি এমএস রেসিডেন্ট হিসেবে। আমি ওখানে বিএসএমইউতে আমি জয়েন করেছি। তারপর আফটার কমপ্লিটিং মাই এমএস ডিগ্রি আই হ্যাভ জয়েন্ট অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেড অ্যাট দ্য কুমুদিন উমেন্স মেডিকেল কলেজ ইউনিট, ডেন্টাল ইউনিট। তো প্রোস্টোডন্টিক্স নিয়ে যেটা আমরা বলি, প্রোস্টোডন্টিক্সের কাজটা কী? কাজটা হচ্ছে, আমি বলবো সবার শেষে যে কোনো একটা ডেন্টাল সার্জনদের সব কাজ শেষ হওয়ার পরে আমাদের কাছে আসতেছে অ্যাজ এ প্রোস্টোডন্টিস্ট। হ্যাঁ, আমরা কি করছি? আমরা পেশেন্টের অ্যাস্থেটিক্স ঠিক করে দিচ্ছি, ফাংশন ঠিক করে দিচ্ছি, সব কিছু। যখন এখানে একটা ওরাল সার্জনদের কাজ শেষ হয়ে যাচ্ছে বা কনজারভেটিভ ডেন্টিস্ট্রিতে কাজ শেষ হয়ে যাচ্ছে, তখন পেশেন্ট আমাদের কাছে আসতেছে। লাস্ট স্টেজে পেশেন্ট আমাদের কাছে আসছে, আমরা পেশেন্টদের অ্যাস্থেটিকটা ঠিক করে দিচ্ছি, ফাংশন ঠিক করে দিচ্ছি, সব কিছু, এবং কথা বলা, ওদেরকে কনফিডেন্স গ্রো করতেছি। একটা প্রোস্টোডন্টিস্টের কাজটা কি? একটা পেশেন্টকে কনফিডেন্ট গ্রো করতে হবে। একটা অনেক পেশেন্ট আছে, আমরা যখন আসি দেখি তাদের দাঁতের অবস্থা খুব খারাপ, কথা বলতে পারছে না, তাদের সামনে দাঁতের ক্যারিজ আছে, তো তারা সোসাইটিতে যেতে পারছে না। তখন আমরা তাদেরকে যদি কাজ করে দিই, আমরা একটা ক্রাউন দিলাম, তাহলে তার পেশেন্টের কনফিডেন্ট গ্রো করলো, অফিসে যেয়ে কথা বলতে পারছে। অথবা, থ্যাংক ইউ সোনিয়া, থ্যাংক ইউ সো মাচ। অথবা একটা ফাংশন, পেশেন্টের দাঁত নাই পিছনে, সে মাস্টিকেশনের সমস্যা হচ্ছে, খেতে পারছে না, হ্যাঁ খেতে পারছে না, তখন আমরা কি করছি? তাকে আমরা একটা ডেঞ্চার দিয়ে দিচ্ছি, অথবা তাকে ব্রিজ করে দিচ্ছি, ক্রাউন করে দিচ্ছি, সে পেশেন্ট কি করছে? সে মাস্টিকেশন করতে পারছে, খেতে পারছে, ঠিক আছে? আচ্ছা, এরপর এছাড়া আমরা কি কাজ করতে পারি? যেরকম ওরাল সার্জনরা কি করছে, ওরা সার্জারি করছে, একটা হেমি ম্যাক্সিলেক্টমি করছে, হেমি ম্যান্ডিবুলেক্টমি, তারা ম্যাক্সিলা কেটে ফেলে দিচ্ছে, ম্যান্ডিবুল কেটে ফেলে দিচ্ছে। আমরা কি করছি? ম্যাক্সিলা ম্যান্ডিবুলটাকে রেস্টোর করছি, আর্টিফিশিয়াল রেস্টোর করছি। হ্যাঁ, রেস্টোর করলে তাকে তার ফাংশনালি কাজ হচ্ছে, অ্যাস্থেটিক্যালি কাজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা খালি গেল ইন্ট্রাওরালি। এক্সট্রাওরালি আমরা কি করছি? এক্সট্রাওরালি সার্জারি, বিভিন্ন সার্জারি হচ্ছে, কার্সিনোমা হচ্ছে, আমাদের পুরাটাই ফেলে দিচ্ছি, আমরা এক্সট্রাওরালি কাজ করছি। ইভেন কোনো পেশেন্টের আই বল নাই, হ্যাঁ, ইভেন তাদের নাক নাই, এটার কাজ কে করছে? ম্যাক্সিলোফেশিয়াল প্রোস্টোডন্টিস্টরা করছে, ঠিক আছে? আমাদের প্রোস্টোডন্টিস্টের আমাদের অনেক বড় একটা অবদান আছে ডেন্টাল সোসাইটিতে, আমাদের সোসাইটির প্রতি আমাদের প্রোস্টোডন্টিস্টের অনেক বড়। থ্যাংক ইউ সঞ্জিদা, চলে আসো। আচ্ছা, আমাদের অনেক বড় অবদান আছে, হ্যাঁ, আমাদের যে কোনো কাজে অনেক বড় অবদান আছে। এছাড়া একটা রিসেন্টলি নাওয়েডেজ তোমরা নাম শুনেছো, ইমপ্ল্যান্ট প্রসেসিস, তাই না? ইমপ্ল্যান্ট প্রসেসিসটা কি আছে? যেমন এখান থেকে নাওয়েডেজ আমরা যদি ডেঞ্চার করছি অথবা ক্রাউন ব্রিজ করছি, এটাতে আমাদের যদি আমরা ইমপ্ল্যান্টটা দিচ্ছি, এটা স্ট্রেংথটা বেশি হচ্ছে, প্লাস সে পেশেন্ট মোর ফাংশন চুয়েবলটা, মাস্টিকেশনটা ভালোভাবে করতে পারছে, ঠিক আছে? তাহলে আমরা প্রোস্টোডন্টিক্সের একটা ডেফিনেশনটা একটু পড়ে নিই। ডেফিনেশনটা কি হচ্ছে? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ডেন্টিস্ট্রি উইচ কনসার্ন উইথ দ্য রিপ্লেসমেন্ট অফ মিসিং ডেন্টাল, ওরাল অ্যান্ড ক্রেনিফেশিয়াল স্ট্রাকচার। দেখো, ডেন্টাল আমার কাছে তোমার ডেঞ্চার নেই, কমপ্লিট ডেঞ্চারও হতে পারে, পার্শিয়াল ডেঞ্চারও হতে পারে, আমরা ডেঞ্চার দিয়ে আমি রিপ্লেস করছি। অথবা আমার ওরাল দিয়ে, কমপ্লিট ডেঞ্চার হয়ে যাওয়ার পর আমি একটা ক্রাউন দিয়ে করতে পারছি, ইমপ্ল্যান্ট দিয়ে করতে পারছি। ডেন্টালের কাজগুলো আমরা এভাবে করতে পারতেছি। ওরাল যেটা আছে, অবটুরেটর দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে?
অবটুরেটর দিয়ে আমরা সুন্দর করে ডেঞ্চারটা দিয়ে দিলাম, অবটুরেটর পেশেন্টের ফাংশনটা কাজ করছে। অথবা যেটা বললাম ক্রেনিওফেশিয়াল স্ট্রাকচার, যেটা আমি বললাম কিছু পেশেন্টে তোমরা দেখবা পুরা আইটা এখান থেকে নাই, কারণ নোজটা নাই, আমরা ওটা ম্যাক্সিলোফেশিয়াল প্রসেসটা কি করছি, ওটা পুরাপুরি আমরা বসে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের প্রোস্টোডন্টিস্টে আমরা কি করব, আমরা এটাকে ব্রাঞ্চ করব। হ্যাঁ, আমাদের প্রোস্টোডন্টিস্টে যেমন আমাদের ডেন্টালের কিছু ব্রাঞ্চ আছে, ভাগ আছে, প্রোস্টোডন্টিস্টেরও কিছু ভাগ আছে। প্রসেসের ভাগটা কিরকম, আমরা প্রথমে যেটা আছি সেখানে আমরা বলবো রিমুভাল প্রসেসেস। রিমুভাল প্রসেসেস মিনস কি, পেশেন্ট যেটা নিজের মুখ থেকে খুলতে পারবে আবার লাগাতে পারবে, দিস ওয়ান ইজ রিমুভাল প্রসেসেস। হ্যাঁ, তো রিমুভাল প্রসেসেস কিভাবে আছে, এর মধ্যে আছে দুইটা, একটা আছে কমপ্লিট রিমুভাল প্রসেসেস, একটা পার্শিয়াল রিমুভাল প্রসেসেস। হ্যাঁ, কমপ্লিট মানে কি, কমপ্লিট প্রসেসেস, কমপ্লিট ডেঞ্চার, হ্যাঁ, যে কাকে দিচ্ছি আমরা, ইডেন্ট-প্লাস পেশেন্টকে, যার মুখে একটা দাঁত নাই, থাকবে না, কিছুই থাকবে না, তাকে আমরা বলতেছি ইডেন্ট-প্লাস পেশেন্ট। কিন্তু পেশেন্টের মুখে একটা দাঁত আছে, সাপোজ, হ্যাঁ, পেশেন্টের ধর ক্যানাইন আছে, বাকি কোনো দাঁত নেই, সেই পেশেন্টটা কোথায় চলে যাবে, পার্শিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে ডেন্টুলাস পেশেন্টে চলে, একটা দাঁত আছে সেটা ডেন্টুলাস পেশেন্ট, মুখে কোনো দাঁত নাই সেটা হচ্ছে ইডেন্টুলাস পেশেন্ট। তাহলে ইডেন্টুলাস পেশেন্টকে আমরা কি দিচ্ছি, কমপ্লিট ডেঞ্চার দিচ্ছি। আর একটা দাঁত যাচ্ছে, সেখানে তুমি সবগুলো আমাদের মুখের ভিতরে আপার আপার ম্যাক্সিলাতে ধরো আছে আমি 16টা দাঁত, 16টার মধ্যে অনলি ক্যানাইনটা প্রেজেন্ট। হ্যাঁ, তাহলে আমি কয়টা দাঁত দিব, বাকি 8 বাদ দিয়ে আমি 14টা দাঁত দিব। হ্যাঁ, ঠিক আছে, 14টা 13টা 14টা দিয়ে কয়টাই দিবা তুমি, সেখানে কি করবো আমি, সেখানে হয়ে যাবে এটা পার্শিয়াল ডেঞ্চার। ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে রিমুভাল, বলতেছে আমি পেশেন্ট নিজে মুখ থেকে খুলতে পারবে, ওয়াশ করতে পারবে, ক্লিন করতে পারবে, আবার নিজেই সে ওয়্যার করতে পারবে, পড়তে পারবে, এটা হচ্ছে রিমুভাবল ডেঞ্চার। এরপর আছে তোমার হচ্ছে কি ফিক্সড ডেঞ্চার। ফিক্সড ডেঞ্চারের মধ্যে যেরকম আছে, ফিক্সড ডেঞ্চারের মধ্যে কি আছে, পেশেন্টকে তুমি ডক্টর, আমি ওকে ফিক্স করে দিচ্ছি, আমার চেম্বারে সে ফিক্স করে, পেশেন্ট নিজে নিজে ফিক্স করতে পারবে না, পেশেন্টকে আমরা চেম্বারে ফিক্স করে দিব। নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে কি করছি, আমরা পেশেন্টের চেম্বারে বসে তাকে ফিক্স করে দিচ্ছি। কি দিয়ে করতে পারি, লাইক আ গ্লু, এটা সিমেন্টে আমরা করেছি। কি কি সেট করতেছি, আমরা করি ক্রাউন, ব্রিজ। হ্যাঁ, এগুলো আমরা পরে আবার ধীরে ধীরে পড়বো। ইমপ্ল্যান্ট, এগুলো সবগুলো আমাদের ফিক্স প্রসেসের মধ্যে পড়ে যাচ্ছে। ক্রাউন, ব্রিজ, হ্যাঁ, ক্রাউনের আরেকটা নাম হচ্ছে এফপিসি, ফিক্সড ভিনিয়ার ক্রাউন, যেটা সিঙ্গেল টুথে করা হচ্ছে সেটাকে বলছি আমরা এফপিসি। হ্যাঁ, আর ব্রিজ যেটা হচ্ছে তোমার একটা মিসিং টিথ আছে, সাপোজ তোমার 4 নাই, তুমি 3 and 5কে সাপোর্ট নিয়ে আমরা তিনটা একসঙ্গে 3, 4, 5 অ্যাকশন করবো, সেটাকে বলছি আমরা ব্রিজ। ঠিক আছে, ক্লিয়ার। এগুলো সবগুলাই ক্রাউন প্রিপারেশন করে, টুথ প্রিপারেশন করে আমরা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে বলতেছি আমরা ব্রিজ ওয়ার্ক। এটা গেল ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। আমরা পেশেন্ট এফপিডি, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, এটা পেশেন্ট নিজে কিছু করতে পারবে না, যে আমাদের কাছে আসতে হবে, ডক্টরের কাছে আসতে হবে, ডক্টর কাজ করে দিবে, লাইক গেল। এরপরে যেটার কথা বললাম ইমপ্ল্যান্ট প্রসেসিস। ইমপ্ল্যান্ট প্রসেসিসটা কি, যে আমাদের যে আমরা ডেঞ্চার বানাচ্ছি, ওয়েদার কমপ্লিট ডেঞ্চার অথবা পার্শিয়াল ডেঞ্চার, এটা কি করতেছে, এটা মাস্টিকেশন ফোর্সটা করতে মিউকাস মেমব্রেন দিয়ে ছড়া যাচ্ছে। আর যে আমরা ফিক্স পার্শিয়াল ডেঞ্চার বানাচ্ছি অথবা হচ্ছে এফবিসি করছি ক্রাউন, ওটাতে কিভাবে মাস্টিকেশন ফোর্সটা যাচ্ছে, থ্রু দ্য দাঁত দিয়ে, দাঁতের মাঝখান থেকে দুই দিকে আমাদের যে অ্যালভিউলার সকেট দিয়ে আমাদের মাস্টিকেশন ফোর্সটা ছড়া যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ইমপ্ল্যান্ট যেটা আছে সেটা কি করতেছে, আমরা বোনসের ভিতরে একটা মেটাল, হ্যাঁ, মেটালের স্ক্রু টাইপের জিনিস দিয়ে আমরা ওখানে বসাই দিচ্ছি, এটাকে বলতেছি আমরা স্ক্রু। হ্যাঁ, স্ক্রু দিয়ে, এটাকে বলছি ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট কী দিয়ে হতে পারে, ইমপ্ল্যান্ট হতে পারে আমরা সাধারণত করি টাইটেনিয়াম দিয়ে অথবা কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয় দিয়ে। ঠিক আছে, মেইনলি আমরা টাইটেনিয়াম দিয়ে করি, যেটা আমাদের বায়োকম্পেটেবল আমার বডিতে। যে বায়োকম্পেটেবল মানে কি, তুমি একটা বডিতে স্ক্রু দিলা, কিছু একটা বাইরের একটা জিনিস দিলাম, যেটা আমার বডি যেটা একসেপ্ট করবে, রিজেক্ট করবে না, কোনো ইনফেকশন হবে না। যেরকম এই জিনিসটা করা হয় আমাদের যখন ফ্র্যাকচার হয়। হ্যাঁ, এখন ফ্র্যাকচার অর্থোপেডিক্সটা করছে, তখন আমাদের ফ্র্যাকচার হলো আমাদের নিচে যে আমরা স্ক্রু লাগাই দিচ্ছি, অথবা ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা ফ্র্যাকচার হওয়ার পর আমাদের এখানে প্লেট লাগাচ্ছে, সেটা কি দিয়ে করতেছি, বায়োকম্পেটেবল ম্যাটেরিয়াল দিয়ে করছি। ঠিক আছে, এটাকে আমরা, এই জিনিসটা আমরা ইমপ্ল্যান্টে বসাচ্ছি, আমরা ইমপ্ল্যান্টে আবার আমরা ইনশাল্লাহ পড়বো। আচ্ছা, লাস্টে যেটা আছে ম্যাক্সিলোফেশিয়াল প্রসেসিস। আর ম্যাক্সিলোফেশিয়াল প্রসেসিসটা কি, যেটা আমি বললাম তোমাদেরকে, যেরকম একটা বাচ্চা আসলো, যেমন আমি একটা কাজ করেছিলাম, আমি আমার কলিগ মিলে আমরা কাজ করেছিলাম, আমি যখন এমএস করছিলাম, একটা 11 দিনের বাচ্চা এসেছিল, তার ক্লেফট লিপ প্যালেট ছিল। হ্যাঁ, ক্লেফট লিপটা প্যালেট ছিল,
সে বাচ্চাটা ব্রেস্ট ফিড করতে পারছিল না, 11 দিনের বাচ্চা যখন ব্রেস্ট ফিড করতে পারছিল না, তো আমার কাছে যখন আসলো আমাদের ডেন্টাল সার্জনের কাছে, আমরা কি করলাম, তাকে একটা ফিডিং এইড প্রসেসিস বানায় দিলাম। সেই প্রসেসিসটা বানানোর পরে কি করলো, সে বাচ্চাটা ব্রেস্ট ফিড করতে পারলো, বাচ্চাটার খেতে পারলো, বাচ্চাটার সব কিছু ফাংশন সব ঠিক হলো, তাই না? তাহলে আমাদের কাজটা কি, এটা ম্যাক্সিফিশিয়াল প্রসেসিস, ফিডিং এজ প্রসেসিস। তাছাড়া যেটা আসে অবটুরেটর, একটা সিনিয়র কেউ আসলো, অবটুরেটরটা কি, অবটুরেটরটা হচ্ছে একটা অ্যাবনর্মাল ওপেনিং আছে, ধরো তোমার ন্যাজাল, এটা সাধারণত অবটুরেটর দেওয়া হয় ম্যাক্সিলার ক্ষেত্রে। হ্যাঁ, এখন তোমার নাকের মধ্যে থেকে আমাদের ন্যাজাল ক্যাভিটি এবং আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে একটা কমিউনিকেশন, অ্যাবনর্মাল কমিউনিকেশন আছে। হ্যাঁ, তখন আমি যখন কিছু খাবো, হ্যাঁ, শ্রাবস্তি ওয়ালাইকুম আসসালাম, আমি যখন কিছু খাবো তখন কি করবে, খেলে তো এটা গলার ভিতর দিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু যখন অ্যাবনর্মাল ওপেনিং থাকবে তখন এটা কি করবে, ন্যাজালের মধ্যে ন্যাজাল রিগার্জিটেশন হবে। এটা হলে এটাকে আমি কিভাবে বন্ধ করতেছি, অবটুরেটর দিয়ে। হ্যাঁ, অবটুরেটর দিয়ে আমরা পড়বো। অবটুরেটর যেটা হচ্ছে, এটা ইন্টারওরাল অবটুরেটর, ইন্টারওরাল। এর মধ্যে অবটুরেটরের মধ্যে কি আছে, 3 ধরনের অবটুরেটর আছে। হ্যাঁ, একটা হচ্ছে সার্জিক্যাল আর ইমিডিয়েট, একটা ইন্টারিম, একটা ডেফিনেটিভ। এখন সার্জিক্যাল যেটা আছে, সার্জিক্যাল ও ইমিডিয়েট মানে কি, সার্জারি হলো, তুমি আগে থেকে তৈরি করে রাখলা, তুমি প্রোস্টোডন্টিস্ট তৈরি করে রাখলা, যখন ওরাল সার্জনরা অপারেশন করলো, করে তোমার এই অপারেটরটা সঙ্গে সঙ্গে মুখে দিয়ে ওরা স্টিচ করে দিল, 7 দিন রাখলো, এটাকে বলতেছে আমরা ইমিডিয়েট। হ্যাঁ, অথবা ইমিডিয়েট অপারেটর। হ্যাঁ, আচ্ছা, আর আর এরপরে যেটা আছে ইন্টারিম, এটা 7 থেকে 10 দিন, বেশি দিন, হিলিং হতে যতটুকু সময় লাগে। তারপরে যখন আসলো, এবং এই ইমিডিয়েট অপারেটরটা আরেকটা কি কাজ করে, একটা কম্প্যাক্ট প্রেশার, তোমার আমরা দাঁত এক্সট্রাকশন করি না, করার পরে কি করি, কটন দিয়ে, গজ দিয়ে, ওয়েট গজ দিয়ে আমরা প্রেশার দিয়ে রাখি, এই জিনিসটা ঠিক তাই কাজ করে। এই যে অপারেটরের ভিতরে গজ দিয়ে আমরা প্রেশার প্যাক দিয়ে রাখি, ঠিক আছে, কিন্তু এরপরে গেল, এটা আসার পরে 7 দিন 10 দিন পর আমাদের কাজ শেষ। হ্যাঁ, এরপর আছে ইন্টারিম। ইন্টারিম মানে মাঝখানে একটা পিরিয়ড, এখানে 3 থেকে 6 মাস আমরা এই ইন্টারিম অপারেটর রাখি। হ্যাঁ, ইন্টারিম অপারেটরটা কেন রাখতেছি, পেশেন্টের তো এখন হিলিং হচ্ছে, তাই না, কাটাকাটি পরে। ওয়ালাইকুম আসসালাম বৃষ্টি। আচ্ছা, এরপরে আমাদের এটা হিলিং হতে, চারপাশের তো হিলিং হতে কি হবে, তখন আস্তে আস্তে যে জিনিসটার মিউকাস মেমব্রেনগুলো হিলিং হতে, ওটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হতে হতে ওইটুকু সময় আমাদের এই ইন্টারিম অপারেটর লাগবে। এবং এটা যতবার চেঞ্জ করবে, 7 দিন থেকে 15 দিন পর পর পেশেন্ট তোমার কাছে আসবে, এসে তুমি দেখবা কোনো ঝামেলা হয়েছে কিনা, এবং ভিতর থেকে আমরা কি করি, একটা সফট লাইনার দিয়ে রেখে দিই, পেশেন্টকে অ্যাডজাস্ট করি। এটা 6 মাস পরে পেশেন্ট ওই ইন্টারিম অপারেটরে অ্যাবজর্ব হয়ে গেল, তার খুব মানে সে এটাতে অ্যাডাপ্টেশন হয়ে গেল পেশেন্টের, হওয়ার পরে পেশেন্ট কি করবে, তারপর আমরা চলে যাব ফাইনাল ডেফিনেটিভ অপারেটর। হ্যাঁ, এই ডেফিনেটিভ অপারেটর মধ্যে, এখানে অপারেটর আমরা কি করবো, যেমন একটা পেশেন্ট আমরা কাজ করেছিলাম, তার হেমি ম্যাক্সিলেক্টমি করা হয়েছিল, পুরো ম্যাক্সিলাটা হাফ থেকে পুরো কেটে ফেলা হয়েছিল। আমরা আমার স্যারের সঙ্গে আন্ডারে আমি 3টা কাজই করেছিলাম, সার্জিক্যাল অপারেটর, ইন্টারিম এবং ডেফিনেটিভ অপারেটর, 3টা কাজে আমরা পেশেন্টকে দিয়ে সাপ্লাই দিচ্ছি। আমি কোনোদিন যদি তোমাদের সঙ্গে আমি হতে পারে, আমি কেসটা তোমাদেরকে ডিসকাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের ব্রাঞ্চেসের কাজটা হয়ে গেল। তাহলে দেখো রিমুভাবেলের কথা আমি কিন্তু তোমাদের বাংলায় বলে দিলাম, আমি তোমরা একটু বুঝায় বলো যে বাংলায়, বা লিখে দাও আমাকে যে বাংলায় বুঝাতে সমস্যা হচ্ছে নাকি তোমাদেরকে ইংলিশে আমি বলবো। জিনিসটা হয়েছে কি, তোমরা যদি জাস্ট বাংলায় বুঝো, বাংলায় বুঝতে পারলে পরীক্ষায় বলতে হবে। হ্যাঁ, তো আমাদের থ্যাংক ইউ শশী। তো আমরা জিনিসটা হয় কি, তুমি যদি নিজে ওন করো জিনিসটা, নিজে ভালোভাবে বাংলা বা মাতৃভাষা বাংলা, বাংলায় তুমি জিনিসটা না বুঝে ইংলিশে খটোমটো খালি মুখস্থ করলেই হবে না, জিনিসটাকে মাথায় বুঝতে হবে, মাথায় ঢুকাতে হবে, ঢুকায় নিয়ে আমাদেরকে বলতে হবে। তুমি যদি পরীক্ষার হলে স্যাররা জিজ্ঞেস করে, চেষ্টা করবে ইংলিশে বলতে, না হলে যদি বলো, আমি কিন্তু অ্যাকসেপ্ট করি আমার বাচ্চাদেরকে, আমাদের স্টুডেন্টগুলোকে যখন ওরা বাংলায় বলে, বুঝায় বলতে হবে, তোমাকে বুঝতে হবে, কোনো জিনিসটা ভিতরে মাথার মধ্যে বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার এই ইংলিশের দেখো, আমি তোমাদেরকে রিমুভাল প্রসেসেসের খালি আমি ডেফিনেশনটা একটু বলি। ডেফিনেশনটাকে, রিমুভাল প্রসেসেসটা রিপ্লেসমেন্ট অফ মিসিং টিথ অ্যান্ড অ্যাসোসিয়েট স্ট্রাকচার বাই দ্য মিনস অফ দ্যাট আর্টিফিশিয়াল সাবস্টেন্স দ্যাট আর রিমুভ বাই দ্য পেশেন্ট, পেশেন্ট রিমুভ করতে পারবে। ফিক্স প্রসেসেস যেটা আছে, থ্যাংক ইউ শ্যামল দা। আচ্ছা, ফিক্স প্রসেসডন্টিক্স হচ্ছে রিপ্লেসমেন্ট অফ মিসিং টুথ অ্যান্ড অ্যাসোসিয়েট স্ট্রাকচার বাই দ্য মিনস অফ দ্যাট আর্টিফিশিয়াল সাবস্ট্রেট দ্যাট ইজ রেডিলি রিমুভেবল ফ্রম দ্য মাউথ। এটা রিমুভেবল করতে পারবে কে, আই এম সরি, একটা ফোন চলে এসেছিল, আই এম রিয়েলি সরি। আচ্ছা, রিপ্লেসমেন্ট অফ মিসিং টুথটা কিভাবে করতেছে, এটা পেশেন্ট, ডক্টর, ডেন্টাল সার্জন আমি রিমুভ করতে পারবো, নট বাই দ্য পেশেন্ট। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে, তারপরে যেটা বললাম ইমপ্ল্যান্ট প্রসেসেস। ইমপ্ল্যান্টটা কি, রিপ্লেসমেন্ট অফ মিসিং টুথ অ্যান্ড অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার বাই মিনস অফ আর্টিফিশিয়াল সাবস্ট্রেট দ্যাট আর অ্যাটাচ টু দ্য ডেন্টাল ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্টটা কোথায় বসবে, এই ইমপ্ল্যান্টটা বসবে বোনসের মধ্যে।
বোনসের মধ্যে আমাদের সুন্দর করে বসে থাকবে। আচ্ছা, এরপরে যেটা আছে ম্যাক্সিলোফেশিয়াল প্রসেসিস, এটা লেখা আছে ইট ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স অফ কসমেটিক অ্যান্ড ফাংশনাল রিকনস্ট্রাকশন বাই দ্য মিনস অফ নন লিভিং সাবস্টিটিউট ফর দোজ regions of maxilla and mandible or the face that is missing or defective because of surgery, trauma, pathology and developmental and congenital. সার্জারি যেটা আছে, যেটা বললাম আমি তোমাদেরকে, যেমন আমাদের কাছে একটা স্কোমাসেল কার্সিনোমা পেশেন্ট আছে, আমাদের হিউজ অংশটা আমার কেটে ফেলে দিতে হলো। যেমন আমি একটা কাজ করেছি ম্যাক্সিলেক্টমি করে, হেমি ম্যাক্সিলেক্টমি। তারপর আছে ট্রমা, আমার একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার পুরাটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তখন আমরা কি কাজ করতেছি? আমরা, জি ম্যাম, বাংলায় বুঝালে ভালো হয়। হ্যাঁ, চেষ্টা করছি, আমি বাংলায় বুঝাই, আমি ক্লাসেও বাংলায় বুঝাই। হ্যাঁ, এবং আমি কি করি, এই ক্লাসে ওদেরকে আমি মডেলটা দিয়ে বুঝাই। প্রতিটা জিনিস হাতে না বুঝলে, আমাদের তো প্রোস্টোডন্টিক্স পুরোপুরি ক্লিনিক্যাল, এই অনলাইন ক্লাসে যেতে ক্লিনিক্যাল হলে সবচেয়ে ভালো হয়। তারপর আমি কিছু করার নাই, আমরা চেষ্টা করছি, যেহেতু করোনার জন্য আমাদের সব কিছুই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি। আচ্ছা, এরপরে যেটা বললাম ট্রমা ছাড়া প্যাথোলজি যেটা বললাম, যেটা ওই প্যাথোলজি তো আমাদের প্যাথোলজির কারণে সার্জারি হয়েছে। ডেভেলপমেন্টাল যেটা বললাম ক্লেফট লিপ প্যালেট এবং কনজেনিটাল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা গেল আমাদের ব্রাঞ্চেসের মধ্যে। তারপর ব্রাঞ্চেসের পরে এখন আমার কাছে একটা পেশেন্ট আসলো। হ্যাঁ, তোমার কাছে একটা পেশেন্ট আসলো, পেশেন্ট এসে তোমার কাছে কি চাবে? তোমার কাছে একটা পেশেন্ট একটা জায়গায় সাপোজ রুট ক্যানেল ট্রিটমেন্ট করলো। রুট ক্যানেল ট্রিটমেন্ট করে আমরা কি করি, আমাদের দেশের সমস্যাটা কি, আমরা রেফার করতে পারি না। আমরা সব কাজে আমি সর্বকাজী, আমি সব করতে চাই। আমি এক্সট্রাকশন করব, আমি রুট ক্যানেল করব, আমি ক্যাপ কাট করব, কিন্তু এটা আসলে আমাদের একটু বের হয়ে আসা উচিত আমার মনে হয়। হ্যাঁ, এটা বের হয়ে আসা উচিত। এবং অ্যাজ এ প্রোস্টোডন্টিস্ট আমাদের কি করতে হবে, টুথ প্রিপারেশনটা জানতে হবে, ভালো করে জানতে হবে। হ্যাঁ, যদিও আমাদের কাজটা করার পর বাকিটুকু কাজ করতে ল্যাব, তাহলে আমার কাজটা কি, আমাকে অবশ্যই টুথ অ্যানাটমিটা ভালো করে জানতে হবে। একটা দাঁতের অ্যানাটমিটা কীরকম, আমার মুখের অ্যানাটমিটা কীরকম, আমার মুখের স্ট্রাকচারটা কীরকম, কোথায় কী আছে, এটা আমাকে অবশ্যই মাথার মধ্যে নলেজ রাখতে হবে। এছাড়া আমরা কি করতেছি, আমরা কমপ্লিট ডেঞ্চার পড়তেছি, তাই না? কমপ্লিট ডেঞ্চার পড়তে গেলে কেন ডেঞ্চার সাপোর্ট, রিটেনশনের সাপোর্ট সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে কোথায় কি জানতে হবে, অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কগুলো জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আছে, একটা পেশেন্ট তোমার কাছে আসলো, ধরো আমি কোন দাঁতটাতে রুট ক্যানেল করে কোন দাঁতটাতে ক্রাউন করা যাবে। এখন তোমার কাছে পেশেন্টের ক্রাউন ভেঙে গেছে, এখন তুমি ওখানে তুমি ইয়া করে দিলাম, আমরা একটা এফবিসি করে দিলাম উইদাউট ডাউয়েল ক্রাউন। হ্যাঁ, ডাউয়েল কোড পোস্ট বিল্ড আপ না করে আমি সরাসরি এফবিসি করে দিলাম। 2 দিন পর পেশেন্ট কী করবে, দাঁতটা ভাঙা দাঁত নিয়ে চলে আসবে। তো ইউ হ্যাভ দ্য নলেজ, ইউ মাস্ট হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট তুমি এই দাঁতটা প্রিজার্ভেশন করতে পারবা কি পারবা না, নাকি এটাতে আমাকে পোস্ট কোড দিতে হবে। হ্যাঁ, এটা তোমাকে জানতে হবে, একটা প্রোস্টোডন্টিস্টের কাজ হচ্ছে সেটা। আচ্ছা, এরপরে ধরো তাহলে আমাদের কাছে কি আসলো, ফার্স্টে কি করে আসবে, পেশেন্ট ডায়াগনোসিস করতে আসবে। এখন আসলো তোমার কাছে, বেশিরভাগ সময় আমাদের পেশেন্ট রেফারেল পেশেন্ট আসার কথা। হ্যাঁ, বা অথবা তুমি একটা চেম্বার দিলা, অথবা আমার হসপিটালে আউটডোরে আমি কাজ করছি পেশেন্টের কাছে, আমার কাছে আমার প্রোস্টোডন্টিক্সের প্লেসমেন্ট, প্রোস্টোডন্টিক্সে তখন আমাদের হচ্ছে গিয়ে টুথ প্রিপারেশন করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, আগে আমি ডায়াগনোসিস ইচ অ্যান্ড এভার, এই আমি এখন যে টপিক্সটা এখন পড়াবো হিস্ট্রি টেকিং, এটা নট অনলি ফর প্রোস্টোডন্টিস্ট, ওভারঅল সব পেশেন্টের জন্য। ওয়েদার তোমার কাছে যখন একটা ফ্রেশ পেশেন্ট আসলো অথবা আউটডোর পেশেন্ট আসলো, তুমি এটা জানতেছো না এটা প্রস্থের কাজ হবে না অর্থের কাজ হবে না কনসারের কাজ হবে না ওরাল সার্জারি এক্সট্রাকশনের কাজ হবে অথবা কি কাজ হবে তুমি জানো না, আমাদের ফার্স্টে কি করতে হবে, ডায়াগনোসিস। আমি এইটা নিয়ে আজকে একটু কথা বলি এখন। হ্যাঁ, আর যেহেতু কালকে থেকে মনে হয় রিটেন শুরু, প্রস্তর রিটেন শুরু, আমাদের ফাইনাল প্রফ পরীক্ষার মানে প্রস্তর শুরু, প্রথম দিন প্রস্থই হয়, প্রস্তর শুরু। বেস্ট অফ লাক যারা পরীক্ষা দিচ্ছ। এখানে তোমাদের গ্রুপে আছে, প্রেসিডেন্ট আছে ফরহাদ, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের, আমার পুরানো ডেন্টাল কলেজে যেখানে টিচার ছিলাম, 10 বছর চাকরি করে আসছি, আমার ফার্স্ট ওয়ার্কিং প্লেস, সেখানে ওকে ফরহাদ পরীক্ষা দিচ্ছে। আরও যারা যারা দিচ্ছ সবাইকে বেস্ট অফ লাক। পরীক্ষা হলে টেনশন হবেই, পরীক্ষা টেনশন ছাড়া পরীক্ষা হয় না। কেউ যদি বলে আমার যখন এমএস দিতাম তখন আমার টেনশন হতো, আমি 2002-এ পাশ করে আসছি তখনও। ওয়ালাইকুম আসসালাম নুরুল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমি তখন আমি নার্ভাস হয়ে যেতাম, পরীক্ষা মানে নার্ভাস। কেউ যদি বলে আমি নার্ভাস হই না, পুরাপুরি ভুল কথা। কিন্তু আমি পরীক্ষার রিফ্লেকশনটা কী হবে, নার্ভাস হলে কী হলো, আমার যেটা আমি সারা বছর পড়ে এসেছি সেটা আমি পরীক্ষার হলে দিয়ে আসবো, টেনশনের কিছু নাই। হ্যাঁ,
নার্ভাস হব, বাট নো টেনশন, টেনশন করা যাবে না, নার্ভাস হওয়া যাবে। ইভেন আমি এমএসটা দিতাম, সেখানেও নার্ভাস, মানে টেনশন করতাম, নার্ভাস বলা ভুল, টেনশন করতাম, প্রচণ্ড টেনশন করতাম আমি। এমন ছিল, আমাদের পরীক্ষা ছিল অস্পি, যেটা ছিল আমার একটা এন ব্লকে, আমি সারা রাত টেনশন করে অসুস্থ হয়ে গেলাম। ইউনাইটেড রাতের বেলা যে ভর্তি হলাম, সকালবেলা সেখান থেকে সরাসরি যে পরীক্ষা দিলাম এবং পরীক্ষা দিয়ে পাশ করে আসলাম। তো সেটা কি হলো, আমি সারাটা বছর পড়ছি, আমি ওই ব্লকটুকুতে পড়ছি, সেটাতে আমি পাশ করে চলে আসলাম। অথবা আমাদের যদি পড়া থাকে, নার্ভাস হব, নার্ভাস হওয়ার পর ইনশাল্লাহ ভালো হবে। আর টিচাররা জানে, টিচাররা একটা বছর তোমাদেরকে পড়ায়, কোন বাচ্চা কীরকম সেটা সবাই জানে, কোন বাচ্চা কীরকম, প্রত্যেকটা যারা আমি আমি যাদেরকে পড়িয়েছি আমি জানি এই বাচ্চাটা এরকম, হ্যাঁ এখন নার্ভাস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা পেশেন্ট আসার পরে আমরা কি করব, আমরা প্রথমে সে ডায়াগনোসিস করব। ডায়াগনোসিসটা কি, এটা স্টেটমেন্ট। ডায়াগনোসিসটা ফার্স্টে তোমাকে পেশেন্ট যা বলবে, পেশেন্ট একটা কমপ্লেন দিবে, হ্যাঁ, সেই কমপ্লেনটা দিয়ে আমি শুনবো পেশেন্ট কী জন্য আসছে আমার কাছে, সে কি দাঁত ফেলতে আসছে, না দাঁত লাগাতে আসছে, না দাঁতটা তার খারাপ লাগছে, না সে হাসতে পারছে না, সেটা তার ভাষায়, ওন ভাষা, পেশেন্টের ওন ভাষায় আমরা কথা শুনবো, ঠিক আছে। তাহলে ডায়াগনোসিস, ইট ইজ আ স্টেটমেন্ট অর কনক্লুশন দ্যাট ডিসক্রাইবস দ্য রিজনস ফর এ ডিজিজ অর ইলনেস অর এ প্রবলেম। পেশেন্ট তোমার কাছে থেকে কেন আসছে, সে পেশেন্ট অনেক কথা বলবে, তোমাকে অনেক প্যাচাল পারবে, সে আসছে দাঁতের ব্যথা নিয়ে, সে কানের ব্যথা বলবে, চোখের ব্যথা বলবে, নাকের ব্যথা বলবে, ওয়ালাইকুম আসসালাম জান্নাত, হ্যাঁ। তাহলে প্রচুর কথা বলবে, কিন্তু তোমার কি কাজ করতে হবে, তার ভিতর থেকে মেইন টপিকসটা, মেইন কথাটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমাদের কি আছে, আমাদের এই ডায়াগনোসিস করবো দুইটা জিনিস দিয়ে, কি দিয়ে, যে দুটো জিনিস, দুইটা এলিমেন্টস লাগবে, একটা হচ্ছে হিস্ট্রি টেকিং, আর একটা আমাদের এক্সামিনেশন। হিস্ট্রি টেকিং, পেশেন্ট যা বলবে আমি শুনবো, শুনে আমি নোট করে রাখবো, ঠিক আছে সেটা। আর তারপরে আমি এক্সামিনেশন কিছু করে আলটিমেটলি আমার একটা জিস্ট, একটা রেজাল্টে চলে আসবো, ঠিক আছে। তো হিস্ট্রি টেকিংটাকে একটা ন্যারেটিভ রেকর্ড, একটা রেকর্ড, হিস্ট্রি টেকিং সবসময় একটা রেকর্ড হয়ে থাকতেছে, তাই না। তো রেকর্ডের মধ্যে ফার্স্টে কি থাকবে হিস্ট্রি টেকিংয়ে, এটা ফার্স্টে হচ্ছে চিফ কমপ্লেন, পেশেন্ট তোমাকে যা বলছে, চিফ কমপ্লেনে পেশেন্টের ভাষায় তোমাকে লিখতে হবে, হ্যাঁ। থ্যাংক ইউ সোহানা, কোন ডেন্টাল তুমি, আচ্ছা লিখে দিও, আমি পড়ে যাচ্ছি, দোয়া করো, ঠিক আছে। এরপর আমাদের হিস্ট্রি টেকিংটা, চিফ কমপ্লেনটা কি, পেশেন্ট যদি বলে, আমার পেশেন্ট এসে পিকুইলিয়ার সব ভাষা উচ্চারণ করবে, হ্যাঁ, পেশেন্ট ভাষা বলবে, দাঁত কন কন করে, শিরশির করে, কি পিকুইলিয়ার, তুমি কিন্তু ওইটাই লিখতে হবে, পেন ইন দ্য টিথ, হ্যাঁ। সে যে কনকন করে, তুমি পারলে ব্র্যাকেটে কনকনে লিখে রাখবা, কিছু করার নেই, হ্যাঁ। পেশেন্টের কমপ্লেন কি, পেন, কিরকম পেন, রাতে পেন না সকালে পেন, এইটুকু তোমাকে জানতে হবে, ঠিক না। তাহলে আমাদেরকে সেটা শুনতে হবে, সুন্দর করে পেশেন্টের কথাটা চিফ কমপ্লেন লিখতে হবে। চিফ কমপ্লেন অলওয়েজ বাই দ্য patient's own language, হ্যাঁ। তাহলে ইট ইজ দ্য প্রাইমারি সিমটমস দ্যাট পেশেন্ট স্টেটস অ্যাজ এ রিজন ফর সিকিং মেডিকেল অর ডেন্টাল কমপ্লেন। আমি দাঁতের ব্যথা নিয়ে আসছি, সারা রাত ঘুমাতে পারি নাই, পেশেন্ট এসে সেটা বসে বলবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে গেল পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের মধ্যে কি হচ্ছে, পেশেন্ট এজ, নেম, এজ, সেক্স, হ্যাঁ। ছেলেদের মেয়েদের আমাদের ভাগতে হবে, ছেলেরা যেমন স্মোকিং করে, আমাদের দেশে এশিয়ার কান্ট্রিতে ছেলেরা স্মোকিং করছে, সেখান থেকে আলাদা কিছু সমস্যা থাকতে পারে, মেয়েরা সাধারণত আমাদের দেশের স্মোকার হয় না, হ্যাঁ। তাছাড়া আছে যারা ধর ব্রাশিং টেকনিকটা, ওরা কয়বেলা ব্রাশ করছে, কিভাবে করছে, সেটাও জানতে হবে। এছাড়া কি হতে পারে, আমাদের পেশেন্টের মধ্যে কোনো ওষুধ খাচ্ছে কিনা, কোন ডিজিজ আছে কিনা, সেগুলো আমরা জানতেছি, হ্যাঁ। তারপরে আর এরপরে এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের একটু বলতে ভুলে গেছি, চিফ কমপ্লেনের মধ্যে 4টা ভাবে ক্যাটাগরিতে ভাগ করা হতে পারে, হ্যাঁ। যেটা আমি বলেছিলাম, চিফ কমপ্লেন শুড বি রেকর্ডেড বাই পেশেন্ট ওন ওয়ার্ড, পেশেন্ট যা বলবে তাই। এর মধ্যে কি কি ভাবে আছে, কমফোর্ট, হ্যাঁ, ক্যাটাগরি কমফোর্ট, কমফোর্ট কি কি বলবে, পেশেন্ট এসে বলবে আমার দাঁতে অনেক ব্যথা, অথবা এত শিরশির করছে, আমি পানি খেলে, ঠান্ডা গরম পানি খেলে আমার শিরশির করে, হ্যাঁ। অথবা কি বলবে, আমার মুখটা ফুলে গেছে, এই 2 দিন ধরে মুখটা এরকম করে ফুলে আছে, আমি হাঁ করতে পারছি না, এটা কমফোর্ট। এটা কমফোর্টে পেশেন্টকে ডিসকমফোর্ট ফিল করছে, এই পেইন নিয়ে তোমার কাছে আসতেছে, এই ফোলা নিয়ে তোমার কাছে আসতেছে, সেন্সিটিভিটি নিয়ে, শিরশির করা নিয়ে তোমার কাছে আসতেছে, তাই না। এটাকে কি বলতেছে, আমরা কমফোর্ট জোনে ভাগ করছি। তারপর কিছু ফাংশন, ফাংশন কি হচ্ছে, আমি চিবায় খেতে পারি না, আমি কথা বলতে পারছি না, আমি ঢোক গিলতে পারছি না, ঢোক গিলে আমার এখানে লাগতেছে, তাহলে এটা কি হচ্ছে, ফাংশনের মধ্যে গেল, হ্যাঁ। এটা মাস্টিকেশন, কথা বলতে গেলে, আমি ঢোক গিলতে গেলে দাঁতের মধ্যে লাগে, একটু লাগলে, টোকা লাগলে ব্যথা, আমি কিছু চিবাতে গেলেই ব্যথা লাগতেছে, তাই না, জিনিসটা হচ্ছে তাই হয়ে দাঁড়াচ্ছে। এরপর আছে সোশ্যাল, সোশ্যালটা কি, পেশেন্ট সামনে দাঁতের মধ্যে ক্যারি, সে হাসতে পারে না, সে একটা ভালো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব করতেছে, বা তার দাঁতের অবস্থা খুব খারাপ, সে তোমার কাছে এই জন্য আসলো,
যে আমার দাঁতের মধ্যে এত কালো হয়ে আসছে, বা আমি আমার গন্ধে পেশেন্টের বলতেছে, আমি কথা বলে আমার স্মেলের কারণে কেউ সামনে আমার সঙ্গে কথা বলতে চায় না, তাহলে সেটার কি কাহিনী হচ্ছে? এগুলাতে সোশ্যাল, এখানে বলছে ব্যাড স্মেল, স্পিচ প্রবলেম, আমার দাঁত নাই সামনে, কথা বলতে যায়, আমার বাতাস দিয়ে সব কথা বের হয়ে যায়, তাহলে আমাকে কথা বলতে পারবো? সে পেশেন্ট আমাদের কাছে একজন এরকম একজন আসে, সে অল টাইম কথা বলতো মুখের মধ্যে হাত দিয়ে, হ্যাঁ, অসম্ভব সুন্দর, কিন্তু মুখের মধ্যে হাত দিয়ে কথা বলতো, তাহলে তার কি হচ্ছে? তার এখান থেকে তার সমস্যা ছিল। আচ্ছা, আমি আজকে থিম আমি হচ্ছে কি একটু ডায়াগনোসিস এটা একটু বলে নেই, ডায়াগনোসিসটা বলে এখানে যদি পারে তারপর আমি তোমাদেরকে একটু বুঝায় বলি পরে থিম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বললাম, আর স্যালাইভা স্পিট আউট, আমার সামনে দাঁত নাই, কথা বলতে গিয়ে থুতু ছিটকায় চলে আসতেছে, এরকম নিয়ে কমপ্লেনও নিয়ে চলে আসে। তাহলে আমাদের কাজটা কি? আমরা এইটাতে সর্ট আউট করে আমরা ভাগ করব। আরেকটা কাছে অ্যাপিয়ারেন্স, আমার দেখতে খারাপ লাগে, আমার সামনে দাঁত প্রোক্লাইনেশন হয়ে আছে, আমার মুখটা বন্ধ হচ্ছে না, ঠোঁটটা আমার ইনকম্পিটেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, মুখটা, সেটার ক্ষেত্রে পেশেন্ট চলে আসে, আমি আঁকা বাঁকা দাঁতটা সোজা করব, তাহলে আগলি লুকিংয়ের জন্য পেশেন্ট তোমার কাছে আসছে, তাহলে এইটা নিয়ে আমাদের চিফ কমপ্লেন নিয়ে আসলো। তারপরে যেটা বললাম পার্সোনাল ডিটেলসের মধ্যে তো আমাদের নামটা লাগবে, যেরকম অনেক ক্ষেত্রে হয়, আমি পিজিডি করেছি সোহরাওয়ার্দীতে, হ্যাঁ, তো ওখানে কি হতো, মানে গভর্নমেন্ট হসপিটালে এরকম আমরা আগে 10 জন পেশেন্টকে লাইন ধরে এসে আমরা অ্যানেস্থেশিয়া দিতাম, তারপর আবার নাম ধরে ডাকতাম, ওরা আসতে 10 মিনিটে অ্যানেস্থেশিয়া কাজ করে যেত, তখন আমরা পটপট দাঁত তোলা শিখতাম, আমাদের সময় আমরা এভাবে কাজগুলো শিখেছি, হ্যাঁ। ওই নাম ধরে যদি না ডাকতাম, ওই ঝামেলা হয়ে যেত, এই আপনি আসেন তো, ওই আপনি আসেন তো, এভাবে তো ডাকা যায় না, তাই না বলো? তাহলে আমরা ঠিকভাবে নাম ধরে আমরা বাই নামে ডাকতে হতে হবে। তারপর কি পেশেন্টের এজ, কিছু ইয়াং এজে, কিছু ওল্ড এজে কিছু ডিজিজ আছে, সেই জন্য আমাদের এজটা জানতে হবে। যেমন বড় যে ওল্ডার এজের পেশেন্টদের কি থাকে, জিঞ্জিভাইটিসটা গ্রো করে, পেরিডন্টাইটিসটা গ্রো করে, অথবা অল্প এজে হয়, হবে না কেন, যারা ওই যে ওরাল ওদের হাইজিন ভালো তাদেরও হচ্ছে, কিন্তু বয়স্ক লোকদের আমাদের সেগুলা হয়, জিঞ্জিভাল রিসিশনটা বেশি হয়। আচ্ছা, এরপর লাগে অকুপেশন। অকুপেশনটা তোমার লাগে কেন? ধরো পেশেন্টের রাতে ডিউটি আছে, নাইট গার্ড, অথবা, আচ্ছা, কংগ্রেচুলেশন সোহানা, পাশ করেছো, ইন্টার্নি শুরু হয়েছে ইনশাল্লাহ। আসো, আমি তোমাদের সবাইকে বলবো প্রস্তুতে আসতে, পাস করো, ইন্টার্নি শেষ করো, ইন্টার্নি শেষ করে ইনশাল্লাহ প্রস্তুত, খুব ভালো একটা সাবজেক্ট, ওন করে আমার সত্যি কথা আমি খুব পছন্দের একটা সাবজেক্ট, হ্যাঁ, ইনশাল্লাহ আসো। আচ্ছা, এরপরে যেটা আমি বললাম, ওই যে ফেশিয়াল টিস্যু ইলাস্টিক, আচ্ছা এটা গেল। এবং আমাদের ওল্ড এজের কি হয়, আমাদের টিস্যু ইলাস্টিক থাকে না, হ্যাঁ, ওদেরটা, এটা আমরা কমপ্লিট ডেন্চার যখন পড়বো তখন আমরা দেখবো টিস্যু ইলাস্টিসিটি লস হয়ে যায়, এই জন্য আমাদের এজ দেখতে হয়। আর অকুপেশন যেটা বললাম, যেটা নাইট গার্ডের, এবং ওদেরকে তুমি হয় কি তোমার কাছে, যেমন আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদেরকে বলি, আমরা যখন পিজিটি করছিলাম তখন একটা পেশেন্টকে আমি 5টা 6টা কার্টিজ অ্যানেস্থেশিয়া দিলাম, হ্যাঁ, থার্ড মোনার ফেলবো, 7 বা 8 ফেলবো, আমি তো তখন কেবল ইন্টার্নি করছি, ইন্টার্নি শেষ করে বোধহয় পিজিটি করছি তখনকার সময়। তখন কি হলো, আমি অ্যানেস্থেশিয়া দিচ্ছি কিন্তু পেশেন্ট অ্যানেস্থেশিয়া কাজ করছে না, কারণ কি, পেশেন্ট হচ্ছে ট্রাক ড্রাইভার, সে রাতে জেগে থাকে, রাতের গাড়ি, সে ড্রাগ নিচ্ছে, ঠিক আছে, তো সেটা জানতে, তার ঘুমানো যাবে না, সে ড্রাগ নিচ্ছে, ড্রাগ খেয়ে তার আমি যত অ্যানেস্থেশিয়া দিই তার তো কাজ হচ্ছে না, ব্যাপারটা তাই, সে তোমাকে অকুপেশনটা অবশ্যই জানতে হবে। আবার যারা স্ট্রেসে থাকে তাদের অবস্থা থাকে, হ্যাঁ, অবশ্যই ফাতেমা, ফাতেমা একটা আমার সঙ্গে এই ক্লাস নেওয়ার ব্যাপারে আমাকে খুব হেল্প করেছে, এন্ড থ্যাঙ্কস টু ইউ ফাতেমা, ওই আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, এবং আজকে ওর জন্য আমি বলবো আমি ক্লাস, থ্যাংক ইউ তন্নি, কথা হলো, দেখা তো হলো না কথা, ঠিক আছে। তন্নি আমার ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে এক্স কলিগ ছিল, আমাদের খুব ভালো রিলেশন ছিল আমাদের। আচ্ছা, এরপরে আমি পেশেন্ট ক্যাটাগরাইজ যেটা আছে, এরপর যেটা আছে পেশেন্ট ক্যাটাগরিজ, এখন এইটা একটা মজার ব্যাপার, শোনো, আমি তোমাদের এইটা খুব রিটেনে আসে, এখন যেটা আমি বলবো একটু মাথায় ঢুকায় রাখো, এটা রিটেনে আসে এবং খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা যদি এখন থাকতে পারো 5টা স্টার দিয়ে থাকতে পারলে 5টা স্টার দিয়ে রাখো। এটা একটা পেশেন্ট তোমার কাছে আসলো, হ্যাঁ, পেশেন্টের ক্লাসিফিকেশনটা কি, ক্লাসিফিকেশন, এটাকে বলছি আমরা হাউস ক্লাসিফিকেশন, হ্যাঁ, হাউস ক্লাসিফিকেশন তোমাকে তখন ওরা রিটেনে আসে, হোয়াট ইজ দ্য হাউস ক্লাসিফিকেশন অর ডিসক্রিপশন, হ্যাঁ। তাহলে আমাদের হাউস ক্লাসিফিকেশনের মধ্যে কি আসতেছে, ফার্স্টে আমাদের হাউস ক্লাসিফিকেশনের মধ্যে আসছে মেন্টাল অ্যাটিটিউড, মেন্টাল অ্যাটিটিউডের মধ্যে যেটা আছে 4টা ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, 1 2 3 4, তো ফার্স্ট ওয়ান যেটা আছে ফিলোসফিক্যাল অর রিজনেবল, এই পেশেন্টটা কি হবে, ইজি গোয়িং, হ্যাঁ, কনজেনিয়াল, মেন্টালি ওয়েল অ্যাডজাস্টেড,
কোঅপারেটিভ, কনফিডেন্ট টু দ্য ডেন্টিস্ট, হ্যাঁ, এবং এই পেশেন্টদের এক্সেলেন্ট প্রগনোসিস থাকে। মানে এটা কি, তুমি তোমার কাছে পেশেন্ট আসলো, হ্যাঁ, এরা আগে এই টাইপের পেশেন্টগুলো কি হয়, তোমার কাছে প্রথম ডেন্টিস্ট হিসেবে তোমাকে ভিজিট করছে, এরকম একটা পেশেন্ট হতে পারে, আগে কোথাও যায় নাই। অথবা তুমি কোনো এই পেশেন্টের কাছে তোমার তো দাঁতটা তুলে নেয়, এক্সট্রাকশন করে না, তোমার কাছে প্রথম আসলো ফার্স্ট, হ্যাঁ, নো এক্সপিরিয়েন্স ইন ওয়ারিং ডেঞ্চার, সে ডেঞ্চার পড়ার অভিজ্ঞতাও নাই, তুমি তার ফার্স্ট ডেন্টাল সার্জন, হ্যাঁ, তার দাঁতে কাজ করবা, হ্যাঁ। অথবা এর আগে সে স্যাটিসফ্যাক্টরি ডেঞ্চার পড়ছে, আগে একটা ডেঞ্চার 10-15 বছর ধরে কমপ্লিট ডেঞ্চার আর পার্শিয়াল ডেঞ্চার ব্যবহার করছে, বাট তোমার কাছে কেন আসলো, তোমার কাছে আসলো ওই ডেঞ্চারটা, একটা ডেঞ্চারের তো বেশি দিন ব্যবহার করা যায় না, তোমার কাছে সেই পেশেন্টটা এসছে ওই ডেঞ্চারটা আবার রিমেক করতে। অথবা ওইটার মধ্যে আমরা যে করে সে বলবো যে আমি ওই ডেঞ্চারটাতে ফার্দার ডেঞ্চার সার্ভিসের জন্য তোমার কাছে এসছে, ঠিক আছে। এই টাইপের পেশেন্টকে আমরা বলছি ফিলোসফিক্যাল। এটা তুমি যা বুঝাবা সে পেশেন্টটা ঠিক সেটা বুঝবে, তুমি ঠান্ডা মাথায় তোমাকে, এবং সে মেন্টালি সে খুব স্যাটিসফাই, ওয়েল অ্যাডজাস্টেড, তুমি তাকে ঠান্ডা মাথায় বুঝালা, সে বুঝলো, তোমাকে ক্যাচ করতে পারলো, সে কোনো শাউট করবে না, কোনো কিছু বলবে না, এবং তোমাকে খুব ভদ্রভাবে অ্যাপ্রোচটা করবে, ভদ্রভাবে সে পেশেন্ট অ্যাপ্রোচ করবে, তুমি কথা বলবা, পেশেন্ট তোমার সঙ্গে কথা বলবে। ওয়ালাইকুম আসসালাম এশা, আমার সব পুরানো স্টুডেন্টদের দেখতেছি যারা ডাক্তার হয়ে গেছে এবং খুব ভালো আছে। সোহানা, প্রস্থ খুব ভালো একটা সাবজেক্ট, খুব মজার সাবজেক্ট, তুমি যদি পড়তে পারো, আমি কিন্তু ভয় পেতাম, কিন্তু প্রস্থতে আমি যখন ক্যারিয়ারটা বিল্ড আপ করলাম, হ্যাঁ, প্রস্থ আসলেও ভালো, তুমি যদি ওন করতে পারো জিনিসটা। আর আমি আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, আমি তোমাদের বলতেছি তোমরা বই পড়বা, অবশ্যই 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 বই পড়বা। আমি নোট করো, কারো নোট পড়ো সেটা আলাদা কথা, বাট নোট কি করি, ধর আমি নোট করছি, হ্যাঁ, আমার নোটটাকে আমি বই থেকে করে আমি ছোট করে নোট করলাম, তাই না। তো তুমি আমার নোটটা যখন করবা, হ্যাঁ, আমি বইয়ের থেকে নোট লিখলাম, কতটুকু লিখলাম, 80% লিখতে পারলাম নোট করে। তুমি আমার নোটটা যখন পড়বা, তুমি আমার নোটটার 80% তুমি 100% লিখতে পারবা না, তুমি তখন আমার 80% লিখবা, আলটিমেটলি কতটুকু কমে যাচ্ছে, 60%, তুমি আসল জিনিসটা 60% লিখলা। তাহলে আমি যদি প্রচুর বই পড়ি, আমি কিন্তু প্রচুর বই পড়ছি, বই যদি আমরা পড়ি, তাহলে বইটা পড়লে কি হবে, বইয়ের পড়াটা আমার মাথায় আসবে, আমি ছোট করি না, ছোট করে আমি নোট হিসেবে নোটের, একটা মিনিট, হ্যাঁ, একটু দাঁড়াও, এনা এনা, সরি বাবা, আমার কল চলে আসতেছে ফোনে, এরপর নেক্সট ক্লাসে আমি যদি ক্লাস নেই তোমাদেরকে, আমি ওই অন্য ফোনে যেখানে আমার নেট ইয়া নাই সেখানে আমি ধরবো, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দিস, হ্যাঁ। আচ্ছা, নতুনরাও আছো, হাফিজা, বৃষ্টি আছো, হ্যাঁ, হাফিজা হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমার, কুমুদিনী, হ্যাঁ, ওদেরকে আমি এসডিএম পড়াতাম, যদি এখন নতুন টিচার এসছেন আমি এসডিএমও পড়াতাম কুমুদিনীতে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যেটা আমি কথা বলতে চাচ্ছিলাম, কিছু আমি মিস করে গেলাম, আই এম সরি অ্যাবাউট দিস, আমি কিছু একটা মিস করে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বললাম, আই এম রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে, এরপরে যেটা আমি একটু আবার ওই হাউস ক্লাসিফিকেশন থেকেই পড়াই, তাহলে ফিলোসফিক্যাল আর রিজনেবল পেশেন্টটা কি হচ্ছে, তুমি যা বলতেছো, তাহলে আমি সেখান থেকে, তুমি পেশেন্টটা আমি যা বলবো পেশেন্ট সেই কথাটাই শুনবে, তার হচ্ছে ফিলোসফিক্যাল, রিজনেবল, তুমি ওটা অ্যাভেলেবল, এবং এদের কি হবে, একটা একটা স্টার মাথায় রাখবা, এদের কি আছে, এটা হচ্ছে দিস পেশেন্ট হ্যাভ দ্য এক্সেলেন্ট প্রগনোসিস, তুমি যা করবা পেশেন্টের, অনেক কিছু হয় কি, তুমি একটা কাজ করে দিলা, পেশেন্ট অন্য ডক্টরের কাছে যে বলতো, এই ডাক্তারের কাছে গেছিলাম, উনি এত বাজে কাজ করে দিছে আমার দাঁতের, কল্পনা করা বাইরে, তাই না। এই জিনিসটা, এই কিন্তু তুমি এই টাইপের পেশেন্টে, ফিলোসফিক্যাল পেশেন্টকে, সে কিন্তু তোমার ভক্ত হয়ে যাবে, না আমি উনার কাছে গেছিলাম, উনি খুব ভালো কাজ করছে, আমার দাঁতটা এখনো ভালো আছে, 10 বছর পরেও কিন্তু সে পেশেন্ট তোমার কথা খেয়াল করবে, এগুলা পেশেন্টকে বলছে আমার ফিলোসফিক্যাল। অথবা কোনো সমস্যা হয়ে গেছে, আমি করতে যেয়ে একটু ঝামেলা হয়ে গেছে, দাঁত তুলতে যেয়ে আমি থার্ড মোলার ফেলতে যেয়ে আমার দাঁতটা ভেঙে গেছে, হ্যাঁ, কিন্তু সে পেশেন্টটা ফিলোসফিক্যাল পেশেন্ট কিন্তু তোমাকে দোষ দেবে না, হ্যাঁ এটা হতেই পারে ম্যাডাম, এটা হচ্ছে ফিলোসফিক্যাল পেশেন্ট। এর এক্সাক্টিং অর ক্রিটিক্যাল পেশেন্ট, এই পেশেন্টগুলো দেখো কাহিনীটা কি, এটা প্রিসাইজ, এরা আগে ডাক্তারের কাছে গেছে, হ্যাঁ, তোমার এর আগে ডাক্তারের কাছে গিয়ে যেগুলা বললাম, এরা পেশেন্টটাকে, সে আগের ডাক্তারের কাছে তার পছন্দ না, আমি অমুক ডাক্তারের কাছে দাঁত তুলতে গেছিলাম বা রুট ক্যানেল করতে গেছিলাম, 3 দিন ধরে ঘুরাইছে, আমার রুট ক্যানেল করে দিছে, কিন্তু আমার দাঁতের ব্যথা যাচ্ছে না, এই পেশেন্ট আসলেও ডাক্তার কি কাজ করছে, পেশেন্ট তোমাকে এই কমপ্লেন দিচ্ছে আগের ডাক্তারের কাছে, তাহলে তো এগুলা পেশেন্টটাকে কি করবে। এবং কিন্তু এগুলা পেশেন্টগুলা ঝামেলা কি হয়, এগুলা পেশেন্টগুলা তাদের ড্রেস আপ নিয়ে খুব কনসার্ন থাকে, সাজগুজ নিয়ে প্রশংসা আর থাকে, সে সব কিছু ঠিক আছে, এবং তুমি যেটা করতেছো সেটা তোমার পছন্দ না, আপনি এটা স্টেরিলাইজেশন হয়েছে তো, আপনি এটা আগের অন্য পেশেন্টেরটা আমার মুখে দেননি তো, হ্যাঁ, এই জিনিসগুলো আসবে। হুম, এই জিনিস, একটা মিনিট,
হ্যাঁ, এটা তখন বলবে এরকম। আচ্ছা, এগুলা পেশেন্টগুলাকে কেন আসবে, একটা কি রে, আচ্ছা এগুলা পেশেন্ট তখন বলবে, এবং এটা কি করবে, তাদের প্রিভিয়াস ডক্টর ট্রিটমেন্টে ডিসস্যাটিসফাই, তারা পছন্দ করবে না। এরপরে যেটা আছে তারা, এবং তোমার কাছে কনফিডেন্ট না, আপনি কি দাঁতটা তুলতে পারবেন, আপনি মেয়ে মানুষ, আপনি কি দাঁতটা তুলতে পারবেন, বা আপনি ডাক্তার কাছে আপনি এই দাঁত তোলার অভিজ্ঞতা আছে তো থার্ড মোলার, এগুলা পেশেন্ট এক্সেপ্টিং পেশেন্টগুলো এগুলা তোমাকে অভিযোগ করবে, এবং এটাকে তোমাকে ওদেরকে স্যাটিসফাই করা খুব ডিফিকাল্ট হবে। কিন্তু তুমি যদি ওদেরকে কনফিডেন্ট আনতে পারো, ওদেরকে স্যাটিসফাই করতে পারো, এই পেশেন্ট তোমার সবচাইতে বড় সাপোর্টিভ হবে, সাপোর্টিভ পেশেন্ট। এবং সে তোমাকে অনেক, আমরা আমরা কি করি ডেন্টাল সার্জন, আমরা কি করবো, পাস করার পরে আমরা একটা চেম্বার দিব, চেম্বার দিয়ে ইনকাম করবো, যেটা সত্যি কথা, একটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, আর যদি আমার মতন হও যারা চেম্বার করতেছো না, আমার মতন পড়ালেখা করে প্রফেশনাল লাইন টিচিং লাইনে চলে গেল, তারপর আলাদা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে, এটা তোমার ওয়ান্স স্যাটিসফাইড দে বিকাম দ্য ডেন্টিস্ট গ্রেটেস্ট সাপোর্টার, এটা এই পেশেন্টগুলো তোমাকে খুব সাপোর্ট করবে। তারপরে পেশেন্ট যেটা আছে ক্লাস 3, এটা আছে হিস্টোরিক্যাল অর অ্যান্টাগনিস্টিক। এটা কি আছে, দে ডু নট ওয়ান্ট টু হ্যাভ এনি ট্রিটমেন্ট ডান, তারা কোনো ট্রিটমেন্ট আমার দরকার নাই, তোমার দাঁতের মধ্যে গর্ত হয়ে আছে, দাঁত ক্যারিজ ভেঙে আছে, দাঁতের মধ্যে বিটি মানে তোমার তোমার ব্রোকেন রুট আছে, বাট ওরা কিন্তু কাজ করতে চাবে না। হ্যাঁ, এবং এবং এরা কি করছে, দে হ্যাভ দ্য হাইলি নেগেটিভ অ্যাটিটিউড, ডাক্তার কি করবে, ডাক্তার কিছুই জানে না, এটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড, দাঁতের ডাক্তার কি করবে। হ্যাঁ, এটা এটা কি করবে, এবং তার যখন কাজ করবা, যেমন ধরো তোমার দাঁতটা ছিল, সে পেশেন্টের জন্য, এবং তার আনরিয়েলিস্টিক, আমাকে ওই বলিউডের নায়িকা বানায় দেন অথবা হলিউডের নায়ক বানায় দেন, হ্যাঁ এরকম তারা বলবে, এটা আনরিয়েলিস্টিক, যেটা তোমার, আমার চেহারা তো বলিউডের নায়কের না যে আমি বলিউডের নায়িকা হতে পারবো। আচ্ছা, আমার পড়ানো তোমাদের খারাপ হলে প্লিজ একটু আমাকে একটু লিখে দাও, হ্যাঁ আমাকে একটু লিখে দাও যে ম্যাডাম আপনার পড়ালেখার সমস্যা হলে। আচ্ছা, এরপরে যেটা আছে, তাহলে আমাদের কি আসতেছে, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকতেছে, এবং কি করবে, তাতে ডেঞ্চার যদি থাকে, হ্যালো সুপ্তি, সুস্মিতা, তাসমিনা। আচ্ছা, এরপরে যেটা আছে, ওরা কি করবে, ন্যাচারাল টিথের সাথে দাঁতটা, এখন আমি যেমন আমাদের যারা ধরো একটু নিগ্রো পেশেন্ট যারা, তাদের দাঁতটা কিন্তু সাদা হয়, এটা আল্লাহ প্রদত্ত, এটা তো আমার কিছু করার নেই। হ্যাঁ, আর যারা আমাদের একটু ফর্সা গায়ের রং আছি, তাদের কি করব, তাদের গায়ের রং ইয়েলিশ, আমরা যারা কালো আছি তাদের গায়ের রং ঠিক আছে, যারা গায়ের রং কালো তাদের গায়ের রং দাঁতগুলো দেখবা সাদা, এটা ইয়া করে। আর যে আছে তা আমি বলে আমার দাঁতটা সাদা করে দেন, আমার দাঁতটা আরে ন্যাচারাল দাঁতটা ইয়েলিশ, এটা আমি কেমন করে সাদা বানাই দিব, তাহলে তো আমার দেখতে ভালো লাগবে না, এক নাম্বার কথা। হ্যাঁ, তাহলে এই পেশেন্টগুলোকে দে আর মোস্ট ডিফিকাল্ট পেশেন্ট টু ম্যানেজ। তাহলে সবচেয়ে তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করবে সবচেয়ে ডিফিকাল্ট পেশেন্ট কোনটা, হিস্টোরিক্যাল, এগুলো খুবই ঘ্যান ঘ্যানা টাইপের পেশেন্ট হয়। হ্যাঁ, এবং তারা দে শো দ্য পুয়ারেস্ট প্রোগনোসিস, তুমি যতই ভালো ট্রিটমেন্ট করো, তোমার বাইরে যে তোমার বদনাম করবেই এই পেশেন্টগুলো, হ্যাঁ হিস্টোরিক্যাল পেশেন্টগুলো। এরপরে যে পেশেন্টটা আছে ইনডিফারেন্ট আর প্যাসিভ পেশেন্ট, এগুলা কি, ওর মুখের মধ্যে যেটা আছে সেটা আনকনসার্ন, তার কোনো পাত্তাই নেই, তার সামনের দাঁত থাকুক আর না থাকুক তার কোনোই পাত্তা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে, এবং দে ফিল ভেরি লিটিল অর নো নেসেসারি ফর দ্যার মাস্টিকেশন, আমার পিছনে দাঁত নাই, আমি চিবাই খেতে পারছি না, মাস্টিকেশন করতে পারছি না, কিন্তু তারা কি করবে, ডেঞ্চার লাগাবে না, তারা ব্রিজ করবে, কিছুই করবে না, তারা ওটা চায় না, আমার তো হয়ে যাচ্ছে, আমি 2 দিন পরে মরেই যাব, দাঁত লাগে আর কি করব। কিছু গরিব মানুষ, আমরা যেরকম, আমি পেরিফেরিতে কাজ করি টাঙ্গাইলে কুমুদিনীতে, এখানে প্রচুর পেশেন্ট আসে, এরকম পেশেন্ট আসে, তারা খালি এসে বলে আপনি আমাকে ওষুধ দিয়ে দেন, ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। আরে ওষুধ দিলে কাজ করবে কেমন করে, আগে আমাদের ওখানে স্কেলিং করতে হবে, মুখের ভিতরে পাথর ভর্তি, ক্যালকুলাস ভর্তি, আমি আপনার পাথর ভর্তি, ওখানে আবার কি বলে জানো, স্কেলিং বলা যায় না, ওদেরকে স্কেলিং বলে ওরা বুঝে না, ওরা বলে ওয়াশ করতে হবে। তো ওই ওয়াশ করাতে সেটা ওয়াশ করতে পেশেন্ট তোমাদের কাছে ওয়াশ করবে না, বলে আপনার ওয়াশ করা লাগবে না, আপনি ওষুধ দেন, ওষুধ দিয়ে ঠিক হবে, জীবনে কি কোনো মেডিকেশন দিয়ে ক্যালকুলাস ঠিক হবে, তুমি পেশেন্টকে বুঝাতেও পারবে না। এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর প্যাসিভ পেশেন্ট, এবং পেশেন্টগুলো ব্রাশও করে না। কিছু পেশেন্ট আসবে, যেমন ধরো তোমাদের কাছে যারা আমরা পেরিফেরিতে চাকরি করি, অথবা বিশেষ হয়ে আমরা যখন গ্রামে চলে যাব, তুমি গ্রামে যাব, তখন কিছু পেশেন্ট আসবে, তারা কি করে জানো, মুসলমানদের জন্য আমাদের নিমে যে দাঁতন মাজন দিয়ে নিমের মাজন করে, হ্যাঁ ভালো কথা তোমরা করো, আমি কি করি, আমরা কি করব, তাকে বলবো হ্যাঁ আপনি নিমের মাজন করেন, সেটা খুব ভালো, আমাদের ধর্মে আছে মাজন দিয়ে মেসওয়াক করেন, কিন্তু সেই সঙ্গে আপনি ব্রাশটা করেন, মেসওয়াক করেন, আমরা মেসওয়াকের কোনো পরিপন্থী না। হ্যাঁ, আমরা মেসওয়াককে আমরা কোনো কিছুই বলবো না যে না আমি মেসওয়াক বাদ দিতে বলবো না, ঠিক আছে, সেই সঙ্গে আপনি ব্রাশ করেন।
ব্রাশ করা কিভাবে তুমি দেখাই দিবা, কিভাবে ব্রাশ করবে, হ্যাঁ, উপর নিচে করে দেখাই দিবা, বুঝাতে হবে। এবং এগুলা পেশেন্ট কি বললাম আমরা লাস্টে, যে ইনডিফারেন্ট পেশেন্ট যেটা আছে এটা আনকোঅপারেটিভ পেশেন্ট। এটা তোমাকে কোনো রকম কোঅপারেশনই করবে না, পাত্তাই দিবে না, তুমি যা বলবা শুনবে না। তখন পেশেন্টদের কি করবা, তোমাকে ওষুধ দেন, তখন পেশেন্টদের কি ওষুধ দিবা তুমি বলো? আমরা কি দিব, একটা ভিটামিন দিয়ে রাখি, বেশি হলে ক্যালসিয়াম দিয়ে রাখি, আর পেশেন্টকে ব্যথার জন্য নাপা দিয়ে রাখি, আর মাউথ ওয়াশ। পেশেন্টকার আজকালকার যুগে টিভির এত অ্যাডভার্টাইজ দেখতে দেখতে তারা সেন্সোডাইন টুথপেস্ট আর ওটাই বুঝে। তুমি যদি মেডিপ্লাস লিখতে যাও তখন বলে কি যে না ম্যাডাম আমি তো নিজে ব্যবহার করছি। যে একটা যেটা মেডিকেটেড পেস্ট, এটা যে কন্টিনিউয়াস ব্যবহার করা যায় না, পেশেন্টরা সেটাও বুঝে না। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কাজ করলাম। আচ্ছা, এরপরে কি করব আমরা, দেখো মেডিকেল আজকে আমি না এই হিস্ট্রি টেকিং পর্যন্ত নিয়ে আমরা আমরা আজকের মতন শেষ করে দিই। নেক্সট ক্লাসে যদি আমি আসি কমপ্লিট ডেঞ্চার নিয়ে আমরা তখন পড়বো। আমি কমপ্লিট ডেঞ্চারটা তোমাদেরকে প্রতিটা জিনিসই স্টেপ বাই স্টেপ জাস্ট খালি ওই যেভাবে আমি অ্যারো অ্যারো দিয়ে বলে মুখে এভাবে বাংলায় বলে যাব, যেটা তোমার পরীক্ষার হলে লিখতে পারবা বা ভাইভাতে আসলে বলতে পারবা। হ্যাঁ, আচ্ছা, এরপর মেডিকেল হিস্ট্রি যেটা আসলো, মেডিকেল হিস্ট্রিতে কি আসতেছে, আমরা ওই আগে পেশেন্টের কোনো কাজ করছে কিনা, কোনো তার হার্ট ডিজিজ আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার হচ্ছে হাইপারটেনশন আছে কিনা, হ্যাঁ, অথবা ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা। যেন ব্লিডিং ডিসঅর্ডারে যদি থাকে, পেশেন্টের কি থাকলো, তুমি দাঁত ফেললা, তার ক্লটিং ফ্যাক্টরের সমস্যা, তোমার ব্লিডিং কি কন্ট্রোল হচ্ছে না, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, যে তোমার দোষ বলছে এই ডাক্তার দাঁত ফেলছে, ডাক্তারের দোষ, ডাক্তার কি করতে যে আমাকে মেরে ফেলছে। কিন্তু ব্যাপারটা তো তা না, তার ব্লিডিং ডিসঅর্ডার, সে তোমাকে হিস্ট্রি নেই, তুমি হিস্ট্রি ঠিক মতো নিতে পারো না। হ্যাঁ, তোমার দোষ আছে, অবশ্যই দোষ আছে, তুমি হিস্ট্রিটা ঠিক মতো নিতে পারো নি। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তো দোষটা তো প্রবলেমটা তো পেশেন্টের, নট ইয়োর, তাই না? তারপর যেমন ধরো পেশেন্টের যে প্রেশার, হাই প্রেশার থাকে, তাহলে কি হবে, তার ব্লিডিংটা হবে। হ্যাঁ, ডায়াবেটিস যদি থাকে তাহলে কি হবে, তার হিলিংটা কম হবে, ইনফেকশনটা হবে, হিলিংয়ের জায়গাটা ইনফেকশন আসবে। ঠিক আছে, এরপরে যে আছে কোনো অ্যালার্জিক রিয়াকশন যদি থাকে, তাহলে আমাদের কি আছে ট্রিটমেন্ট মেথডে, আমি অ্যানেস্থেসিয়া দিলাম, পেশেন্টের অ্যালার্জি উঠে সারা শরীরে ইয়ে হয়ে গেল, বা তুমি একটা অ্যানেস্থেটিক যে তোমার অ্যান্টিবায়োটিক ড্রাগ দিলা, সে পেশেন্টের অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে গেল। তো দোষ তো তোমার, তোমার দোষটাকে তুমি ঠিক মতন নিতে পারো, হিস্ট্রি নিতে পারো। ঠিক আছে, এরপরে যেটা আছে, এবং অরাল ম্যানিফেস্টেশন তুমি দেখলা, যেমন ধরো আমাদের দেশে বেশিরভাগ সময় সে কোয়াকরা কি করে, আমাদের এখানে দাঁতটা মোবাইল হয়ে গেছে, আমি দাঁতটা এক্সট্রাকশন করে দিলাম, করে দেওয়ার পরে কি দেখালো, চারদিকে ছড়ায় গেল। আসলে সে পেশেন্টের কি ছিল, এখানে তোমার ধরো অ্যামিলোব্লাস্টোমা ছিল, আমরা পড়বো এটা ওরাল সার্জারিতে, এগুলো সমস্ত কিছু ওরাল সার্জারি, ওরাল প্যাথোলজিতে পড়ে এসেছি, ওরাল সার্জারিতে পড়বো। তখন সেটা কি হচ্ছে, তখন যদি তুমি এগুলা পেশেন্টকে তুমি ঠিক মতন ডায়াগনোসিস না করে, হিস্ট্রি না নিয়ে আমি দাঁতটা ফেলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমি এই জিনিসটাকে আরো স্প্রেড হতে সাহায্য করতেছি, তাই না? তাহলে এটা একটা সমস্যা হতে পারে, মেডিকেল হিস্ট্রি এই জন্য আমরা নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আছে ডেন্টাল হিস্ট্রি, ডেন্টাল হিস্ট্রির মধ্যে আমি দেখবো তার মুখের ভিতর পেরিডন্টাল কি অবস্থা, পেরিডন্টাল কন্ডিশন কিরকম, ওরাল হাইজিন কিরকম, সে কয় বেলা ব্রাশ করে। হ্যাঁ, থ্যাংক ইউ পিঙ্কি। আচ্ছা, এরপরে আমি কয় বেলা ব্রাশ করতেছে, তার ব্রাশিং প্যাটার্নটা কিরকম সেটা আমি দেখবো। হ্যাঁ, তার খাওয়ার হ্যাবিটটা, ফুড হ্যাবিটটা অবশ্যই আমি দেখতে হবে। আচ্ছা, আমি আর বেশিক্ষণ তো অনেকক্ষণ হয়ে গেল, ঘন্টা খানেক, আর 15 মিনিট দেখি কতটুকু হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটুকু আছে আমরা কি করবো, ব্রাশিং হ্যাবিটটা দেখবো। হ্যাঁ, এরপরে হিস্ট্রির মধ্যে কি দেখবো, ওরা হচ্ছে স্ট্যাটাস দেখবো, প্লাক ইন্ডেক্স, তার প্লাক আছে কিনা, তোমার কাছে আসছে সে, পেশেন্টের কন্ডিশনটা ওইটা দেখে তুমি বুঝবে পেশেন্টের মুখের অবস্থা কিরকম, তার মধ্যে খাবার ফুড অ্যাকুমুলেশন হয়ে আছে নাকি সে মুখটা আসার আগে তোমার কাছে ব্রাশ করে আসছে, এটা দেখে তুমি বুঝতে পারবা পেশেন্টের ক্লিননেস কিরকম থাকতেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আছে রেস্টোরেটিভ হিস্ট্রি, পেশেন্টের মুখে আমরা কি দেখবো, পেশেন্ট তখন তোমাকে হিস্ট্রি দিবে যে আমি অমুক জায়গায় রুট ক্যানাল করেছিলাম, ওখানে ক্যাপ করা আছে, অমুক জায়গায় দাঁত ফেলেছিলাম। হ্যাঁ, এই হিস্ট্রিগুলো দিবে, কোনো কম্পোজিট রিজনে ফিলিং দেওয়া আছে কিনা, কোনো অ্যামালগাম আছে কিনা, ক্রাউন করা আছে কিনা, ব্রিজ করা আছে কিনা, সেই হিস্ট্রি দিবে, আর ডেঞ্চার পড়ানো আছে কিনা। পেশেন্ট দেখবা মফস্বলের দিকে পেশেন্টরা, বিশেষ করে মেয়ে পেশেন্টরা, তারা ডেঞ্চার পর তার ডেঞ্চার খুলতে চায় না, ওই অবস্থায় মনে করে আমি বুঝবো না, আমি ডেন্টাল সার্জন, আমি কিছুই বুঝতে পারবো না, পেশেন্ট ডেঞ্চার পরে আছে কি নাই সেটা বুঝতে পারবো না। হ্যাঁ, সেটা তারা এরকম ব্যবহার করে। তো এটা তোমাকে হিস্ট্রি নিয়ে জানতে হবে, বুঝে বুঝে, এবং ওদেরকে ওদের ভাষায় কথা বলতে হবে। হ্যাঁ চাচি বলেন তো, হ্যাঁ মা বলেন তো কি হয়েছে, হ্যাঁ বাবা বলেন, ঠিক এভাবে কথাগুলো তোমাকে সুন্দর করে পেশেন্টের আপন হয়ে হিস্ট্রিগুলো নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে গেল এন্ডোডন্টিক হিস্ট্রি আমি দিতে হবে, মানে প্যাথোলজি আছে কিনা, আমরা এন্ডোডন্টিক হিস্ট্রি আমরা নিব। তারপর কি আছে, অর্থোডন্টিক হিস্ট্রি। অর্থোডন্টিক হিস্ট্রিটা কি, পেশেন্ট আগে কোনো কাজ করেছে কিনা, অর্থোডন্টিক্সে কাজ করেছে কিনা, প্রোক্লাইনেশন ছিল অথবা কি ছিল, সে রিমুভেবল অর্থোডন্টিক্স অ্যাপ্লায়েন্স ইউজ করছে না, এটা হচ্ছে ফিক্স দিয়ে কাজ করছে। এখন এদের এগুলা পেশেন্টে কি হয় জানো, অর্থোডন্টিক্সের কাজে আমরা প্রেশারটা দিই দাঁতের ক্রাউনের উপরে। হ্যাঁ, এবং এইটার মধ্যে যখন এখানে আমি প্রেশারটা দিচ্ছি, আমাদের যে রুটটা আছে, রুটটা তখন
প্রেশার দিয়ে সামনের দিকে চলে আসতেছে প্রোক্লাইনেশনের ক্ষেত্রে। তো এখানে আমাদের চেঞ্জটা কোথায় হচ্ছে? বোনসের মধ্যে হচ্ছে। এখন যদি বেশি প্রেশার দিই, দাঁতটা তখন ডেথ হয়ে যায়। এই প্রেশারটা ঠিক মতন অর্থোডন্টিস্টের কাজটা কি, এই প্রেশারটা তারা ইকুয়ালি ক্যালকুলেট করে অনেক ভেবেই চিন্তে তার কতটুকু প্রেশার দেওয়া যাবে সেটুকু তারা বের করে। যদি বেশি প্রেশার দেওয়া হয়, দাঁতটা ডেথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে অ্যাজ ডিউরিং অর্থোডন্টিক ট্রিটমেন্ট। এবং অর্থোডন্টিক ট্রিটমেন্টে ব্রেস্ট যখন লাগানো থাকে, মুখটার ওরাল হাইজিন মেনটেন করা কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তখন স্কেলিংটা ওদের দেখা যায় মুখের মধ্যে অনেক ক্যালকুলাস থাকে, অনেক কিছু ঝামেলা থাকে, প্লাক থাকে। এবং ওরা যখন ব্রেসগুলো খুলে ফেলা হয় ব্রেসেসগুলো, তখন সাধারণত ক্যালকুলাসটা জমে থাকে, আমাদের স্কেলিং করে দিতে হয় এবং ওরা করে দেয়। অর্থোডন্টিস্ট যারা আছে আমাদের বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে, অর্থোডন্টিস্টে তাদের কেস কমপ্লিট হওয়ার পরে তারা স্কেলিংটা করে দিচ্ছে, ট্রিটমেন্টটা করে দেয়। এবং আরেকটা কি দেখবো, অ্যাজ উই আর প্রোসোডন্টিস্ট, আমরা রিমুভাল প্রসেসেসের কোনো হিস্ট্রি আছে কিনা, কয়টার কি ডেঞ্চার ব্যবহার করে, কয়দিন ধরে ব্যবহার করে, ডেঞ্চারটা কিভাবে সে রাখতেছে, ডেঞ্চারটা ক্লিন আছে কিনা। তুমি তখন বলবো আপনি ডেঞ্চারটা খুলেন, তো তোমাকে তখন দেখালো, ডেঞ্চারটা দেখলে তুমি বুঝতে পারবা ডেঞ্চারটা সে কয়বার ক্লিন করে। আমার বাবার কথা বলি, তার সামনে দুটো দাঁত নাই, সে আমার বাবা ডেঞ্চার পরে, আমার বাবা ডেঞ্চার পরেই ঘুমায়, আমার বাবা ডেঞ্চার পরেই যা মানে সবকিছু করে। আব্বাকে আমি বুঝাতেই পারি না যে ডেঞ্চারটা খুলতে হবে, রাতের বেলা ডেঞ্চারটা একটা ওয়াটার পটে ভিজায় রাখতে হবে, এবং ব্রাশ যেভাবে আমরা ব্রাশ দিয়ে ক্লিন করি, আমরা একটা অ্যাব্রেসিভ দিয়ে টুথপেস্ট টুথব্রাশ দিয়ে আমাদের ক্লিন করতে হবে। থ্যাংক ইউ কামরুন নাহার আপা। আচ্ছা, তাহলে এটা আমাদের জানতে হবে। এরপরে কি আছে, যে রেডিওগ্রাফিক এক্সরে। আমাদের কি দেখবো, আমাদের কিন্তু এখন আমরা চিন্তা করি প্রোসোডন্টিস, কেন আমরা একটা রেডিওগ্রাফিক এক্সরে নিব, কেন আমরা একটা ওপিজি নিব, কেন আমরা একটা অক্লুশাল ভিউ নিব, ওয়াই নিব, এটা তোমার মাথায় রাখতে হবে। একটা প্রোসোডন্টিসের কাজ কি, আমি দাঁত বাধায় লাগাই দিব, তাহলে আমার কিসের দরকার, এক্সরে করা দরকার কি আছে? এক্সরে করার দরকারটা কেন আছে? আমি বোন রিজর্পশন প্যাটার্নটা জানতে পারবো। একটা যখন পেশেন্টের মুখে অনেক দিন ধরে তোমার দাঁত থাকবে না, হ্যাঁ, এখন মুখের ভিতরে একটা ইডেন্টুলাস পেশেন্টের, তখন তার কি হয়, বোনটা রিজর্পশন হয়ে যায়। হ্যাঁ, বোনটা রিজর্পশন হয়, বোনটা তখন একদম, তখন আমাদের যে ডেঞ্চারটা যেটা দিব, সেটার রিটেনশন স্ট্যাবিলিটিটা থাকে না। এই প্যাটার্নটা দেখার জন্য তখন আমরা কি করি, একটা এক্সরে দেখি যে কতটুকু বোন রিজর্পশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা কি দেখি, আমাদের টিএম জয়েন্ট, এখন টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট, আমাদের টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টটা আমরা খুব করি, এটা আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট ফর ডেন্টাল ট্রিটমেন্ট। তাহলে এখানে কোনো ক্লিকিং সাউন্ড আছে কিনা, কোনো তোমার প্রিভিয়াসলি ট্রিটেড আছে কিনা, এগুলো সব দেখি। হ্যাঁ, অ্যানকালোস্ট দাঁত কিনা, পেশেন্টের হা কতটুকু, ওপেনিং কতটুকু, সেটাকে আমরা দেখতেছি টিএম জয়েন্ট দিয়ে। ঠিক আছে, এখন সবচেয়ে মজার ব্যাপার কি, আমরা যেরকম মেডিসিন আমরা পড়ে আসছি, একটা পেশেন্টের কি ফার্স্টে দেখি কি, ইন্সপেকশন, চোখে আমরা তাকায় দেখতেছি ইন্সপেকশন। হ্যাঁ, তারপর কি করি, তারপর ইন্সপেকশন, আসসালামু আলাইকুম স্যার, জাকির শিকদার স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে, আমরা ইন্সপেকশন, পালপেশন। পালপেশনটাকে আমি হাত দিয়ে ধরে দেখতেছি, পালপেশন। ফার্স্টে ইন্সপেকশন, দেন পালপেশন, দেন পারকাশন। আমি চোখে, এখন এখানে একটা সোয়েলিং হয়ে আছে, হ্যাঁ, সোয়েলিং তুমি দেখলা, চোখে ইন্সপেকশনে দেখলা এটা সোয়েলিং। তারপরে আমি পালপেশন করলাম, তারপর পারকাশন করে দেখলাম, যেরকম টোকা দিয়ে অথবা ইয়াতে পারকাশন করলাম। অথবা দাঁতের ক্ষেত্রে কীভাবে পারকাশন করি, আমরা আমরা যে ডেন্টাল মিররটা ব্যবহার করছি, সেই ডেন্টাল মিরর দিয়ে দাঁতের মধ্যে পারকাশন করে দেখি তার পেন আছে কিনা, পারকাশন। অসকালটেশন, এখন অনেকে প্রশ্ন করবে ডেন্টাল সার্জনদের অসকালটেশন কি কাজে লাগবে, এটা তো আমার ইয়ার মধ্যে না যে আমি ওদের অসকালটেশন করতেছি। হ্যাঁ, একটা কাজে আমাদের অসকালটেশন করতে হয়, কোথায় করতে হয়, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে। কোনো ক্লিকিং সাউন্ড আছে কিনা, এটা দেখার একমাত্র জায়গায় মুখের মধ্যে আমরা অসকালটেশন দেখি। ঠিক আছে, তাহলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে আমরা অসকালটেশন করি। এখন আমাদের প্রোসোডন্টিস্টের কাজ কি, ধরো একটা পেশেন্ট আসলো তোমার কাছে, পেশেন্ট হা করতে পারছে না। হ্যাঁ, তো এখানে কিভাবে হতে পারে, দুই কারণ হতে পারে, একটা থার্ড মোলার ইনফেকশন হবে, বা দাঁতের ওখানে তোমার ডায়াবেটিস ডেভেলপ করছে, তার পেশেন্টের হাঁটা হচ্ছে না, ওপেন হচ্ছে না, তুমি হিস্ট্রি নিয়ে বের করলা, কজটা তুমি রিমুভ করলা, দাঁত ফেলে দিলা, অথবা তুমি পাসটা ড্রেন করলা ওষুধ দিয়ে, তারপর সে সুন্দর কি হলো, তোমার পেশেন্টের ওপেনিংটা হা হয়ে গেল। অথবা তোমার এখানে টনসিলাইটিস হয়েছে, সে কারণে পেশেন্টের ওপেনিংটা বন্ধ হয়ে যেতে পারে। এগুলো সব কিন্তু আমাদের এটিএম জয়েন্টের কাছাকাছি, দেখো সবগুলা কাছাকাছি, এই জন্য আমাদের সমস্যা হতে পারে। তোমার কানের ইনফেকশন হলো, সেই জন্য আমাদের টিএম জয়েন্টটা বন্ধ হয়ে গেল, ওপেনিংটা করতে পারছি না আমরা। হ্যাঁ, আবার আরেকটা কি আছে, পেশেন্টকে অ্যানকালোসিস। অ্যানকালোসিস কি হলো, পেশেন্ট কোনো কারণে, থ্যাংক ইউ সনি। আচ্ছা, আমরা পড়ে গেছে, পেশেন্ট পড়ে যাওয়ার পরে এখানে তোমার অ্যানকালোসিস, দুই ধরনের অ্যানকালোসিস, বনির অ্যানকালোসিস, ফাইব্রাস অ্যানকালোসিস, কোনো কারণে অ্যানকালোসিস হয়ে গেল। তো আমাদের কাজ কি, প্রোস্টোডন্টিস্টের কাজ কি, প্রোস্টোডন্টিস্টের কাজ হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। হ্যাঁ,
আগে আমরা কি করব, পেশেন্ট যখন আমার কাছে আসবে আমি তাদেরকে কিছু ড্রাগ দিব, ১ নাম্বার কথা মেডিকেশন দিব, কিছু ব্যায়াম দিব, হ্যাঁ, কিছু এক্সারসাইজ দিব, প্লাস আমরা আমাদের মতন কিছু ডেঞ্চার দিয়ে, তারপরে ধরো কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ট্রাই করবো, ইনস্ট্রুমেন্ট বলা ভুল, কিছু ডেঞ্চার বা আমরা কিছু অ্যাপ্লায়েন্স দিয়ে আমরা পেশেন্টের হাঁটা বড় করার চেষ্টা করবো। যেরকম যাদের রিডিউস ভার্টিক্যাল হাইট, আর ভার্টিক্যাল হাইটটা কমে গেছে, হ্যাঁ, ভার্টিক্যাল হাইট কমে গেল মানে কি আমার দাঁতগুলো নাই, আমার ভার্টিক্যাল হাইটটা ডিক্রিজ হয়ে গেছে। যাওয়ার পরে তাহলে আমার কি টিএম জয়েন্টটা কি হচ্ছে, যেরকম থাকার কথা, ভার্টিক্যাল হাইট ডিক্রিজ হয়ে গেল, টিএম জয়েন্টের সমস্যা। আমি কি করবো তাহলে, ভার্টিক্যাল হাইটটা আমি বাড়ানোর চেষ্টা করবো, হ্যাঁ, ভার্টিক্যাল হাইটটা বাড়ানোর চেষ্টা করে আমি টিএম জয়েন্টের প্রবলেমটা সলভ করতে যাব। চেষ্টা করবো আগে আমাদের এই প্রোস্টোডন্টিক্সের পাশ থেকে আমরা আগে চেষ্টা করা, সবসময় নিয়মটাকে আগে প্রোস্টোডন্টিক্সের কাছে এসে এখানে কাজটা করা, তারপর না হলে তখন পেশেন্ট উইল গো ফর দ্য সার্জারি। কোথায় যাবে, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের কাছে যাবে, তারা তখন সার্জারি করে দেবে। ক্লিয়ার জিনিসটা, টিএম জয়েন্টটা সেই জন্য আমাদের প্রোস্টোডন্টিক্সের জন্য টিএম জয়েন্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে গেল আমাদের হিস্ট্রি মোটামুটি শেষ, এরপরে যাব আমরা এক্সামিনেশনের মধ্যে এটা কিন্তু তোমাদের ক্লিনিক্যালি। আচ্ছা, আজকে কি আমি শেষ করে দিব, তোমরা যদি বল আমি শেষ করে দেই, একটু রেসপন্স করবা প্লিজ, শেষ করে দেই। এখানে কি ফাতেমা আছো? ফাতেমা, বা তোমরা যদি বলো তোমাদের কতক্ষণ ক্লাস নাও, আমি তো আসলে জানি না, আমি আসলে কথা বলতে শুরু করলে আমি শেষ করতে পারি না। এখন তোমরা যদি বলো আমি তাহলে শেষ করে দিতে পারি, একটু বলো নাহলে আমি শুরু করি। আচ্ছা ঠিক আছে, ফাতেমা যেহেতু তোমার কন্ট্যাক্ট করেছো, ফাতেমাকে তাহলে আজকে এই পর্যন্ত থাক। যদি আমরা নেক্সট কালকে করতে পারি, আসতে পারি, কারণ এরপর আছে আমাদের এক্সামিনেশনটা না আমাদের আরেকটু বুঝতে হবে, কারণ কালকে পরীক্ষা তো ওদেরকে একটু পড়তে হবে, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর এইটুকুতে একটু আমাকে, যারা আমার সঙ্গে ফেসবুকে আছো তারা একটু যদি, হ্যালো নাফিস, গুড টু সি ইউ। তোমার নাফিজের ক্লাসটা আমি আজকে কিছু বললাম। এই নাফিজ হচ্ছে ও হচ্ছে মালয়েশিয়াতে আছে এবং সে ম্যাক্সিলোফেশিয়াল প্রোস্টোডন্টিস্ট। তার কিছু কাজ আমি তোমাদেরকে কিছু যেগুলা বললাম সে কিছু কাজগুলা করে। আচ্ছা, আজকে আজকে এখানে থাকি। একটু তোমরা একটু যারা আছো একটু আমাকে রেসপন্স করো যে আমার ক্লাসটা এভাবে বাংলায় বুঝায় বললে কি সুবিধা হয় না কিভাবে হয়, একটু বলো। আমি আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করব, কোনো টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, এবং আমাকে দয়া করে রিভিউটা দিও যে ভালো হয় না ভালো হয়েছে সবগুলাই বলো। যে যদি মনে করো যে না আমি বাংলায় ভালো লাগছে না, ইংলিশে ইংলিশে বলতে পারবো, সেটাও সেটা নাহলে, আর বাংলাটা হলে কি আমি তোমাদের বুঝাতে পারবো, তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক তাহলে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, হ্যাঁ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, বাচ্চু স্যার আমার অনেক পছন্দের একজন স্যার, থ্যাংক ইউ স্যার।